সুপ্রসিদ্ধ প্রাচীন গ্রিক কবি হোমার রচিত ইলিয়াডের 10ম পর্ব। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল গোলাপি রঙের আলোর ছটা। দেবদেবী আর মানুষের কানে কানে উষা দেবী ছড়িয়ে দিলেন প্রভাতী গান। জিউসও বসেছিলেন না। সূর্যদেব অ্যাপেলোর সোনার চাকাটি দেখার সঙ্গে সঙ্গে তিনি কলহের দেবীকে পাঠিয়ে দিলেন গ্রিক শিবিরে। কলহদেবী নিমেষে ওডিসিয়াসের জাহাজের মাস্তুলের ওপর এসে দাঁড়ালেন। সেখান থেকে তিনি সমবেত গ্রিক সৈন্যদের উদ্দেশ্যে তারস্বরে চিৎকার করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। নানান ধরনের বীরত্বব্যঞ্জক কথা বলে তিনি গ্রিক সৈন্যদের উৎসাহিত করে তুললেন, যাতে তারা মরণজয়ী সংগ্রামে লিপ্ত হতে পারে। রাজা অ্যাগামেমননও সমগ্র গ্রিক সেনাপতিদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য ডাক দিলেন। তারপর নিজে গেলেন রণসাজে সজ্জিত হতে। পা থেকে জানু পর্যন্ত রূপোর তৈরি আচ্ছাদনটি পরিধান করলেন। অনেক দিন আগে সাইপ্রাসের রাজা অ্যাগামেমননকে একটি সুন্দর বর্ম উপহার দিয়েছিলেন। তিনি সেটি নিখুঁতভাবে নিজের বুকের ওপর আটকে নিলেন। কাঁধের থেকে ঝুলিয়ে দিলেন সোনার কাজ করা ব্রোঞ্জের তলোয়ার। রূপোর দড়ি দিয়ে কোমরে বাঁধলেন এক বিরাট আকার ছুরি। তারপর তুলে নিলেন নিজের ঢালটি। ঢালের সামনে ছিল খোদাই করা একটা রাক্ষসের মুখ। তার দুদিকে খোদাই করা ছিল উত্তেজনা আর ভয়ের প্রতিমূর্তি। মাথায় পড়লেন 2 শিংওয়ালা শিরস্ত্রাণ। শিরস্ত্রাণটির মাথায় ছিল লোহার ঘোড়ার লেজের বাহার। হাতে নিলেন 2 মুখ ব্রোঞ্জের ফলাওয়ালা 2টি বর্ষা। তারপর ইষ্ট দেবতাকে প্রণতি জানিয়ে মহাবিক্রমে তিনি রওনা হলেন যুদ্ধ অভিমুখে। শুরু হলো আরেকটি মহানিপাতের দিন। শস্যক্ষেত্রে শস্য কাটার পর যেমন গম আর যবের দানায় স্তূপীকৃত হয়ে ওঠে মাঠগুলি, ঠিক তেমনি সেই বিশাল রণক্ষেত্রে হাজার হাজার সৈন্যের মৃতদেহ স্তূপাকার হয়ে উঠল। গ্রিক বা ট্রোজান কোনো পক্ষই বাদ গেল না। পরস্পরের শত্রু হয়েও রণক্ষেত্রে তারা পাশাপাশি শুয়ে রইল অনন্ত নিদ্রায়। তখন কেই বা কার শত্রু, কেই বা কার মিত্র। এমনি করেই কেটে গেল সারা সকাল। রক্ত যেন মহা নেশার খোরাক, আর সেই রক্তের নেশায় সবাই উন্মাদ। তারপর সূর্য যখন ঠিক মাথার উপরে, তখনও কেউ বিশ্রাম নিল না। পরস্পর পরস্পরের প্রতি তীর নিক্ষেপ করে যুদ্ধের স্বাদ পূরণ করে চলল। বনের মধ্যে কাঠুরিয়ারা যখন তাদের দুপুরের খাবার খেতে বসেছে, ঠিক তখনই এগিয়ে এলেন অ্যাগামেমনন। রণপিপাসু এবং মরিয়া গ্রিক সৈন্যদের নিয়ে তিনি মহাবিক্রমে ঝাঁপিয়ে পড়লেন ট্রোজান সৈন্যদের ওপর। সবার আগে থেকে তিনি প্রচন্ড গতিতে এগিয়ে গিয়ে উপস্থিত হলেন ঠিক যুদ্ধক্ষেত্রের মাঝখানে। অন্যান্য সব সৈন্যরা তার পিছন পিছন ছুটল। অ্যাগামেমনন তো আর কম বড় যোদ্ধা নন। বর্ষা আর তরবারির আঘাতে একের পর এক শত্রু সৈন্য আর সেনাপতি নিহত হতে লাগলো। কোথা থেকে তিনি এক আসরিক শক্তি পেয়েছেন। তার উন্মত্ত গতির কাছে ট্রোজান সৈন্যরা ধুলোর মতো উড়ে যেতে লাগলো। তাদের মাথাগুলো একের পর এক মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। পদাতিক সৈন্যরা প্রাণপণে লড়ছে পদাতিক সৈন্যদের সঙ্গে, অশ্বারোহীরা অশ্বারোহীদের সঙ্গে, রথীরা রথীদের সঙ্গে। আকাশ বাতাস অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে উঠছিল বারবার। দেখতে দেখতে সমস্ত রণস্থল ঘোড়ার খুঁড়ের ধুলোয় বর্ষার মেঘের মতো কালো হয়ে উঠল। ট্রয় সৈন্যদের হত্যা করে আর গ্রিক সৈন্যদের উৎসাহিত করতে করতে অ্যাগামেমনন অপ্রতিরোধ্য গতিতে রণস্থল কাঁপিয়ে তুলছিলেন। বনের মধ্যে আগুন লাগলে যেমন আগুনের ঘূর্ণিঝড় তৈরি হয়, আর সেই ঘূর্ণিঝড়ে যেমন বড় বড় গাছ সমূলে মাটিতে উপড়ে পড়ে যায়, ঠিক তেমনি অ্যাগামেমননের একবারের তলোয়ারের আঘাতে শত্রু সৈন্যের দেহগুলি মস্তিষ্কহীন অবস্থায় মাটিতে পড়ে যেতে লাগলো। সেদিনের যুদ্ধে কত যে ট্রোজান অ্যাগামেমননের হাতে কাটা পড়ল, তা বুঝি আর গুণের শেষ করা যায় না। অবশেষে অ্যাগামেমনন পরিচালিত সৈন্যরা রণস্থলের ঠিক মধ্যিখানে, যেখানে বড় ডুমুর গাছের কাছে ইনাসের পুরনো স্মৃতিসৌধ ছিল, সেইখানে গিয়ে হাজির হলো। তারপর তারা নগরের প্রবেশদ্বারের দিকে মহাবিক্রমে ছুটে চলল। ট্রোজান সৈন্যরা তখন ক্রমাগত পিছু হটে চলেছে। রক্তাক্ত হাতে অ্যাগামেমনন ট্রোজান সৈন্যদের তাড়িয়ে নিয়ে যেতে যেতে একসময় উপস্থিত হলেন স্কিয়ান গেটের কাছে একটি ওক গাছের নিচে। সেই গাছের নিচে কিছুক্ষণ তারা দাঁড়ালেন, পিছনে পড়ে থাকা গ্রিক সৈন্যদের জন্য। ট্রোজান সৈন্যদের অবস্থা তখন শোচনীয়।
নগরের দ্বারের প্রবেশপথে ভীত অবস্থায় তারা দাঁড়িয়ে ভাবতে লাগলো, কোন দেবতার নতুন চালে আজ গ্রিক সৈন্যরা বাজি মাত করতে চলেছে। জয় পরাজয়ের শঙ্কায় তখন তারা দোদুল্যমান। মহাবিক্রমে অ্যাগামেমনন যখন প্রচন্ড বেগে নগরদ্বার আক্রমণ করতে উদ্যত হলেন, ঠিক তখনই স্বর্গ থেকে দেবরাজ জিউস নেমে এলেন। রামধনুর দেবী আইরিসকে ডেকে বললেন, এই মুহূর্তে তুমি হেক্টরের কাছে ছুটে যাও। তাকে বলো, অ্যাগামেমনন যখন ট্রয় সৈন্যদের আঘাত করতে করতে এগিয়ে আসবেন, ততক্ষণে যেন হেক্টর যুদ্ধ থেকে বিরত থাকেন। যুদ্ধ পরিচালনার ভার যেন অন্য কারো হাতে থাকে। তারপর অ্যাগামেমনন যখন বর্ষা বা তীরের দ্বারা আহত হবেন, তখন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতে পারবেন তিনি, এবং হেক্টরের জন্য বিজয়ীর মালা আমি এনে দেব। তখনই হেক্টর তখনই শত্রু সৈন্যকে জাহাজ পর্যন্ত তাড়িয়ে নিয়ে যেতে পারবেন। অন্তত আরো কিছুক্ষণ যেন হেক্টর অপেক্ষা করেন। জিউসের হুকুম পাওয়া মাত্রই আইরিস হেক্টরকে সবকিছু জানিয়ে দেবেন। দেবাজ্ঞা, তাও কিনা স্বয়ং জিউসের। আইরিস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হেক্টর তার রথ থেকে নেমে পড়লেন। নিজের সৈন্যদের তিনি নানাভাবে উৎসাহ দিতে লাগলেন, কিন্তু দেবতাদের পরামর্শ মতো তিনি আর কিছুতেই যুদ্ধে নামলেন না। ওদিকে অ্যাগামেমনন কিন্তু দাঁড়িয়েছিলেন না। সামান্য বিশ্রামের পর তিনি প্রচন্ড গতিতে এগিয়ে এলেন। বরাবরই তিনি সৈন্য সারির প্রথমেই থাকতেন। সেই সময় হঠাৎই তার সামনে পড়ে গেলেন ট্রোজান বীর অ্যান্টিনারের পুত্র ইফিডেমাস। অ্যাগামেমননের মাথায় তখন নেশা চেপে বসেছে, কিন্তু তিনি আঘাত করার আগেই তৎপর ইফিডেমাস তাকে বর্ষা ছুঁড়ে মারলেন। বর্ষা তার দেহ স্পর্শ করতে পারল না। তার রূপোর তৈরি মোটা বর্মের গায়ে লেগে সেটি পড়ে গেল মাটিতে। ঠিক তার পরের আঘাতটি করলেন সুযোগ সন্ধানী অ্যাগামেমনন। তিনি তো প্রস্তুত হয়েই ছিলেন। তার বিশাল তরবারির আঘাতে ইফিডেমাসের ঘাড় থেকে মাথাটি খসে পড়ে গেল। বোধহয় এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়েছিলেন অ্যাগামেমনন। ইফিডেমাসের মতো এত বড় বীর এত শীঘ্র নিহত হবেন, এটা তিনি চট করে ভেবে উঠতে পারেননি। এই সামান্য অন্যমনস্কতার সুযোগে ইফিডেমাসের বড় ভাই কুন তড়িতে তার পিছনে এসে দাঁড়িয়েছিল, তা তিনি টের পাননি। নিজের ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখে কুনের রক্ত গরম হয়ে উঠেছিল। অ্যাগামেমননের সাময়িক অন্যমনস্কতার সুযোগে কুন তার বর্ষাটি সজোরে ঢুকিয়ে দিল অ্যাগামেমননের কনুইয়ের ঠিক নিচে। অন্য কোনো সাধারণ সৈনিক হলে তখনই তার মৃত্যু হতো, কিন্তু অ্যাগামেমনন দশাশয় শক্তিধর রাজা। অতখানি আঘাতে কেবল তার সমস্ত শরীরটা একবারের জন্য কেঁপে উঠল। তাকিয়ে দেখলেন দেহ তার রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু যুদ্ধক্ষেত্র তিনি পরিত্যাগ করলেন না। নিমেষে টেনে নিলেন নিজের একটি বর্ষা, তারপর সেটিকে সজোরে ছুঁড়ে মারলেন কুনের উদ্দেশ্যে। কুন তখন তার ভাইয়ের মৃতদেহ নিয়ে রণক্ষেত্র থেকে ছুটে পালাচ্ছিল, কিন্তু বেচারি আর পালাতে পারল না। অ্যাগামেমননের তীক্ষ্ণ বিশাল বর্ষাটি তখন তাকে এফোঁড় ওফোঁড় করে দিয়েছে। শত্রুর শেষ রাখতে নেই। যে ভুল কুন করেছিলেন অ্যাগামেমনন তা করলেন না। মুহূর্তের মধ্যেই কুনের কাছে ছুটে গিয়ে তার আহত দেহটা মাথা থেকে আলাদা করে ছুঁড়ে ফেলে দিন অন্য সব মৃতদেহের আবর্জনায়। অ্যাগামেমননের ক্ষতস্থান থেকে যতক্ষণ পর্যন্ত হুড় হুড় করে রক্ত বেরিয়ে আসছিল, ততক্ষণ কিন্তু তিনি সমানে যুদ্ধ করে যাচ্ছিলেন। কিন্তু যে মুহূর্তে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে শুরু হলো অসহ্য যন্ত্রণা। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি সত্বর তার রথের উপর উঠে বসলেন। সারথীকে বললেন তাকে জাহাজে ফিরিয়ে নিয়ে যেতে। চলে যাওয়ার সময় সমবেত গ্রিক সৈন্যদের উদ্দেশ্যে বলে গেলেন তারা যেন না থেমে যুদ্ধ চালিয়ে যায়। ঠিক এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন হেক্টর। অ্যাগামেমননকে যুদ্ধক্ষেত্র থেকে অবসর নিতে দেখেই তিনি আনন্দে লাফিয়ে উঠলেন। তারপর চিৎকার করে বললেন, হে আমার ট্রোজান বীরেরা, আমার পরম মিত্রপক্ষীয় সেনাগণ, ওই দেখো গ্রিকদের রাজা, আবার শ্রেষ্ঠ বীরও বটে, কেমন রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছেন। এর অর্থ দয়াময় জিউস আমাদের জন্য বিজয় মুকুট পাঠিয়ে দিয়েছেন। আর আপনারা বৃথা সময় নষ্ট করবেন না। আসুন আমরা শত্রুপক্ষের রণতরীগুলির উপর বিপুল বিক্রমে ঝাঁপিয়ে সেগুলিকে ধ্বংস করে ফেলি। রণদেবতা আরেসের প্রিয় যোদ্ধা রাজা প্রিয়ামের পুত্র হেক্টর সমস্ত ট্রোজান সৈন্যদের মধ্যে তার অসাধারণ বাগ্মিতার জাল বিস্তার করে তাদের প্রভাবিত করে ফেললেন। তারপর বিরাট একটা ঝড় যেমন প্রচন্ড গতিবেগ নিয়ে সমুদ্রের বুকের উপর নেমে এসে সমুদ্রের জলকে তোলপাড় করে তোলে, ঠিক সেইভাবে
হেক্টর নিজেই ট্রয় সৈন্যদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাদের নতুন উদ্যমে মাতিয়ে তুললেন। হেক্টর এবং তার সৈন্যদের প্রবল আক্রমণের মুখে কত যে বিখ্যাত গ্রিক সেনাপতি মৃত্যুবরণ করলেন তার কোনো ইয়ত্তা নেই। কিছুক্ষণ আগেই অ্যাগামেমননের মতোই হেক্টরের তীক্ষ্ণ আঘাতে কত যে গ্রিক সৈন্যের মাথা তাদের দেহ থেকে ছিটকে পড়ে গেল তাও বলে শেষ করা যায় না। এমনি করেই হয়তো গ্রিকদের সবকিছু শেষ হয়ে যেত, হয়তো তারা পিছু হটতে হটতে নিজেদের জাহাজে গিয়ে আশ্রয় নিত, কোনো রকমে হয়তো নিজেদের প্রাণ বাঁচিয়ে দেশে ফিরে যেত। কিন্তু সেই শেষ হয়ে যাবার মুহূর্তে গ্রিকদের পাশে এসে দাঁড়ালেন মহাবীর ডায়োমেডেস। বিদ্যুতের মতো তীব্র গতিতে তিনি হেক্টরের মাথা লক্ষ্য করে ছুঁড়লেন তার বর্ষাটি। হেক্টরের ভাগ্যে তখন মৃত্যু লেখা ছিল না। বর্ষাটি তার দেহকে স্পর্শ করল না, কিন্তু তার শিরস্ত্রাণটি আঘাত করল সজোরে। চোখে অন্ধকার দেখলেন হেক্টর। সেই ঘোর লাগা চোখে তিনি দেখলেন ডায়োমেডেস তার দিকে তীব্র বেগে ছুটে আসছেন। মাথায় আঘাত লাগার দরুন হেক্টর আর সেখানে দাঁড়ালেন না। ডায়োমেডেসের বাহুতে যে কত শক্তি তা তিনি নিমেষেই বুঝতে পারলেন। কোনো মতে নিজের রথে চেপে ফিরে গেলেন ট্রয় সৈন্যদের মধ্যে। ডায়োমেডেস রণস্থল থেকে হেক্টরকে সরে যেতে দেখে শত্রুপক্ষের অন্য বীরদের উপর আক্রমণ শুরু করলেন। তীব্র গতিতে তিনি যখন এগিয়ে চলেছেন, ঠিক সেই সময় একটি বহু পুরাতন স্মৃতিস্তম্ভের পাশ থেকে প্যারিস ডায়োমেডেসকে লক্ষ্য করে তীর ছুঁড়লেন। একেই বলে ভাগ্য বিপর্যয়। অদ্ভুতভাবে তীরটি এসে ডায়োমেডেসের একটি পায়ের পাতাকে বিদ্ধ করে মাটির সঙ্গে আটকে গেল। ডায়োমেডেস প্রস্তুত ছিলেন না। হঠাৎ ওইভাবে মাটির সঙ্গে পায়ের পাতা আটকে যাওয়ায় বড় বেকায়দায় পড়ে গেলেন। ওডিসিয়াস ছিলেন তার আশপাশেই। তিনি ছুটে এসে একটানে ডায়োমেডেসের পা থেকে তীরটি টেনে বার করে দিলেন। ডায়োমেডেস প্রথমে ভেবেছিলেন তীরের আঘাত সহ্য করা তার পক্ষে খুব একটা কষ্টকর হবে না, কিন্তু যে মুহূর্তে তীরটি তার পা থেকে বেরিয়ে এলো সেই মুহূর্তে পা থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো, আর একটু পরেই শুরু হলো অসহ্য যন্ত্রণা। বাধ্য হয়ে তিনি রণক্ষেত্র পরিত্যাগ করে নিজের জাহাজ অভিমুখে রথ চালিয়ে দিলেন। বন্ধুকে বাঁচালেন বটে, কিন্তু বড় বিপদে পড়ে গেলেন ওডিসিয়াস। তিনি হঠাৎই দেখলেন শত্রু সৈন্যদের মাঝে তিনি একা এসে দাঁড়িয়েছেন। আশপাশে তাকে রক্ষা করার জন্য অথবা তার সঙ্গে সমবেতভাবে আক্রমণ করার মতো কোনো গ্রিক সৈন্যই নেই। মনে মনে প্রমাদ করলেন ওডিসিয়াস। সশস্ত্র ট্রয় সৈন্যদের মধ্যে তিনি একা। প্রথমে একটু বিচলিত হলেও ওডিসিয়াস ছিলেন প্রকৃত বীর। মৃত্যু ভয় কাকে বলে তা তিনি জানতেন না। প্রকৃত বীরের মতো নিজের মাথা স্থির রেখে একা লড়াই করে যেতে লাগলেন। কিন্তু হঠাৎই সোকাস নামে একজন ট্রোজান যোদ্ধার নিক্ষিপ্ত বর্ষা ওডিসিয়াসের ঢালটিকে প্রচন্ড আঘাত করল। ওডিসিয়াসের ঢাল ভেদ করে বর্ষাটি তার দেহের কিছু মাংস খসিয়ে দিল। অবশ্য এসে দমে যাওয়ার পাত্র ওডিসিয়াস নন। তিনি আর কাল বিলম্ব না করে বর্ষাটি নিক্ষেপ করলেন সোকাসের বক্ষস্থল লক্ষ্য করে। ওডিসিয়াসের মতো সর্বজন বিদিত মহাবীরের দেহে আঘাত করার পরিণাম যে কি তা বোধহয় সোকাস জানত। নিজের মৃত্যু আসন্ন জেনে বর্ষা নিক্ষেপ করেই সে বোধহয় পালাতে চেয়েছিল, এবং যে মুহূর্তে সে পিছন ফিরেছিল ওডিসিয়াসের নিক্ষিপ্ত বর্ষাটি পিছন হতে তার হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে দিল। সে তীব্র আঘাত সহ্য করার ক্ষমতা তার ছিল না। লুটিয়ে পড়ল রণক্ষেত্রেই। ট্রোজান সৈন্যরা সোকাসের মৃত্যু দেখে স্থির থাকতে পারল না। তার উপর ওডিসিয়াস একা, তাই তারাও সমবেতভাবে আক্রমণ করলো ওডিসিয়াসকে। চারিদিক থেকে ওডিসিয়াস যখন শত্রু সৈন্য দ্বারা আটকে পড়েছেন, তখন তিনি আর একা যুদ্ধ করার ঝুঁকিই নিলেন না। প্রচন্ড চিৎকার করে সাহায্য চাইলেন মৃত্যুপক্ষের কাছে। মেনেলাস শুনতে পেলেন ওডিসিয়াসের কাতর প্রার্থনা। এক মুহূর্তও সময় নষ্ট না করে ডেলামানের পুত্র অ্যাজাক্সকে সঙ্গে নিয়ে মেনেলাস ছুটে এলেন রণক্ষেত্রে। দুই বীরের হঠাৎ আবির্ভাবে ট্রয় বাহিনী কিছুটা বিচলিত হয়ে পড়ল, কারণ অ্যাজাক্স এবং মেনেলাস ছিলেন নামকরা যোদ্ধা। বিশেষ করে অ্যাজাক্স, তার আঘাত বড় তীক্ষ্ণ আর নিখুঁত। উভয়ের আক্রমণে ট্রয় সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে কেউ কখনোই তখনই মৃত্যু মুখে পতিত হলো। যারা বাকি ছিল তারা উপায় না দেখে সেবারের মতো পালিয়ে প্রাণ বাঁচালো। কিন্তু হঠাৎই একটি মারাত্মক আঘাত এলো প্যারিসের কাছ থেকে। বিখ্যাত শল্য চিকিৎসক ম্যাকানো যুদ্ধের ক্ষেত্রে ছিলেন। প্যারিসের একটি
তিনমুখী তীর এসে হঠাৎ ম্যাকাওনকে আমূল বিদ্ধ করল। যতই কেন অ্যাজাক্স বা মেনেলাস বা ওডিসিয়াস নিজেদের শক্তি দিয়ে যুদ্ধের গতি অব্যাহত রাখুন, সেই মুহূর্তে যুদ্ধের গতি কিন্তু গ্রিকদের প্রতিকূলে। ম্যাকাওনের পতনে গ্রিক শিবিরে হাহাকার উঠল। গ্রিকরা প্রায় সকলেই বেশ দিশেহারা হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য বুদ্ধি বিভ্রমে তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল। অবস্থা কি দাঁড়াতো কে জানে, কিন্তু সবকিছু নেস্টারের চোখে পড়ছিল। সবার অলক্ষ্যে ট্রোজানদের চোখ এড়িয়ে তিনি ম্যাকাওনকে রথে চাপিয়ে গ্রিক জাহাজে নিয়ে গেলেন। ম্যাকাওনের আঘাত এত তীব্র হয়েছিল যে নেস্টার তাকে উদ্ধার না করলে রণক্ষেত্রেই ম্যাকাওনের মৃত্যু ঘটত। নিজের জাহাজের সর্বাপেক্ষা উঁচু চূড়া থেকে অ্যাকিলিস এতক্ষণ সবকিছু লক্ষ্য করছিলেন। গ্রিকদের এই অবমাননা এবং যুদ্ধে ক্রমাগত পিছিয়ে পড়া তিনি আর সহ্য করতে পারলেন না। যতই হোক তিনি তো বীর। নিজের জাতির এই শোচনীয় অবস্থা তার শরীরের রক্তকে তোলপাড় করে তুলল, কিন্তু আত্মাভিমান বিসর্জন দিতে পারলেন না। সহকর্মী এবং বন্ধু প্যাট্রোক্লাসকে ডেকে বললেন, আমি চাই সমস্ত গ্রিকরা আমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করুক। এখন সত্যি তারা খুব খারাপ অবস্থার মধ্যে পড়েছে। এক্ষুনি তুমি মহান নেস্টারের কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো তিনি এখনই রণক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে কাকে নিয়ে এলেন। আমার যতদূর মনে হচ্ছে উনি শল্য চিকিৎসক ম্যাকাওন। এত দূর থেকে আমি ঠিক লোকটিকে চিনতে পারছি না। যদি তিনি ম্যাকাওন হন তবে খুবই চিন্তার বিষয়, কারণ শল্য চিকিৎসক আহত সেনাদের সারিয়ে তোলেন। এখন তিনি যদি আহত হন তাহলে আহত গ্রিকদের বাঁচাবে কে? প্যাট্রোক্লাস তখনই ছুটে গেলেন গ্রিক শিবিরে, যেখানে ম্যাকাওন আহত অবস্থায় পড়েছিলেন। প্যাট্রোক্লাসকে দেখেই নেস্টার চিন্তিত মুখে উঠে দাঁড়ালেন। প্যাট্রোক্লাসের হাত ধরে নিয়ে গিয়ে বসালেন শিবিরের ভিতরে। তারপর তাকে গ্রিকদের দুরবস্থার কথা জানিয়ে তাকে যুদ্ধে যোগ দিতে বললেন। বৃদ্ধ নেস্টারের কথা সসম্মানের পাশে সরিয়ে রেখে প্যাট্রোক্লাস বললেন, মহামতি নেস্টার, আমার যুদ্ধে যোগদানের ব্যাপারটি পরে আসছে। তার আগে আমি একটি অন্য জরুরি কাজে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বেশ তো, বলুন প্যাট্রোক্লাস, কি সেই জরুরি কাজ যা যুদ্ধে যোগদান করার থেকেও মূল্যবান? আমার অত্যন্ত প্রিয় বন্ধু মহাবীর অ্যাকিলিস আমাকে দেখতে পাঠিয়েছিলেন। এই মাত্র আপনি কাকে আহত অবস্থায় গ্রিক শিবিরে নিয়ে এলেন? আমার বা আমার বন্ধুর ধারণা উনি ম্যাকাওন। আপনারা তো অ্যাকিলিসকে চেনেন, কিরকম একগুঁয়ে অভিমানী আর বদরাগী তাও জানেন। এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার দেরি দেখলে উনি চটে যাবেন। আমাকে এক্ষুনি ফিরে গিয়ে তাকে জানাতে হবে লোকটির পরিচয় কি। বৃদ্ধ নেস্টার বললেন, ভারী আশ্চর্যের ব্যাপার। এত হাজার হাজার গ্রিক সেনা এবং সেনাপতি যখন মৃত্যু মুখে পতিত হচ্ছে, তাদের কারো কথা জানতে না চেয়ে মাত্র একজনের জন্য তিনি কেন এত ব্যস্ত হয়ে পড়লেন? অ্যাগামেমনন বা ডায়োমেডেস, ওডিসিয়াসের মতো বড় বড় মহারথীরা যুদ্ধে আহত হয়ে বিপন্ন অবস্থায় শিবিরে অবস্থান করছেন। এমনকি রাজা অ্যাজাক্সও বেশ সংকটাপন্ন অবস্থায় লড়াই করে চলেছেন। আমি বেশ বৃদ্ধ হয়েছি, জীবনে যুদ্ধও অনেক দেখেছি, তবে আশ্চর্য হওয়ার এখনো শেষ নেই। অ্যাকিলিসের মনোভাবও আশ্চর্য হওয়ার পক্ষে যথেষ্ট। তিনি নিজে মস্ত বীর হয়েও অ্যাকিলিস কোনো আহত বা নিহত বীর সম্বন্ধে কিছুই জানতে চাইলেন না। একজনের সঙ্গে মনোমালিন্য হওয়ার জন্য সমগ্র গ্রিকদের তিনি পরিত্যাগ করলেন, এও আশ্চর্যের। তিনি কি আমাদের বড় বড় জাহাজগুলি ভস্মে পরিণত হয়েছেন এইটুকু দেখার জন্য অপেক্ষা করছেন? নেস্টার বোধহয় বয়সের ভারে আর যুদ্ধের ধকলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। প্যাট্রোক্লাসকে এতগুলি কথা বলে তিনি দম নেবার জন্য একটু থামলেন। তারপর বললেন, প্যাট্রোক্লাস, আমার মনে আছে। তোমার কি মনে আছে যুদ্ধে আসার আগে তোমার পিতা তোমাকে কি উপদেশ দিয়েছিলেন? তুমি আমার ছেলেরই মতো। হয়তো অ্যাকিলিসের মতো অত বড় যোদ্ধা হয়ে তুমি এখনো উঠতে পারোনি। বংশমর্যাদার দিক থেকেও হয়তো তুমি অ্যাকিলিসের সমান নও, কিন্তু তোমার দেহে শক্তি আসে, আভিজাত্যের রক্ত তোমার দেহেও আছে। তাছাড়া তুমি অ্যাকিলিসের থেকে বয়সে বড়, এও জানি অ্যাকিলিস তোমার পরম বন্ধুর মতো। সে তোমার কথা চট করে ফেলে দিতে পারে না। আমার মনে হয় এই সংকট মুহূর্তে অ্যাকিলিসকে কিছু সৎ উপদেশ দেওয়া তোমার উচিত। আমাদের কাছে এই যুদ্ধ আজ যাবতীয় কর্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ, তা জাতীয় কর্তব্য। কিছু একটা মহৎ দৃষ্টান্ত তার সামনে তোমার রাখা উচিত।
তোমার পিতা এখানে থাকলে তিনি ঠিক এই কথাই বলতেন। যেহেতু অ্যাকিলিসের সঙ্গে তোমার সম্পর্ক নিকট বন্ধুর মতো, তাই আমার স্থির বিশ্বাস চেষ্টা করলে তুমি এখনো অ্যাকিলিসের মতি ফেরাতে পারো। অবশ্য অ্যাকিলিস যদি সত্যিই দৈববাণীর ভয়ে ভীত হয়ে থাকেন, অথবা তার মা দেবরাজ জিউসের নামে তাকে দিয়ে কোনো বিশেষ শপথ করিয়ে নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তার পক্ষে যুদ্ধে যোগ দেওয়া সম্ভবপর হবে না। কিন্তু তিনি একটি কাজ এখনো করতে পারেন। তিনি তোমার নেতৃত্বে মার্মিডানদের পাঠিয়ে দিতে পারেন। অ্যাকিলিসের পোশাক পরিধান করে তুমি যুদ্ধ করতে পারো। তাহলে ট্রয় সৈন্যরা তোমাকে অ্যাকিলিস বলে ভুল করে রণে ভঙ্গ দিতে পারে। তোমার শক্তি এবং রণক্ষমতায় তারা বিচলিত হয়ে নিজেদের নগর প্রাচীরের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে, এ আমার স্থির বিশ্বাস। নেস্টারের হৃদয়গ্রাহী বক্তব্যে নিশ্চয়ই উত্তেজনা ছিল, নিশ্চয়ই ছিল কোনো জাদু। জাতীয় কর্তব্য হিসেবে প্যাট্রোক্লাস উজ্জীবিত হয়ে উঠলেন, উৎসাহিত বোধ করলেন নেস্টারের আন্তরিক অনুপ্রেরণায়। নেস্টারকে প্রণতি জানিয়ে বিদায় নিলেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘোড়া ছুটিয়ে দিলেন অ্যাকিলিসের গৃহাভিমুখে। মনের মধ্যে দামামা বাজছিল বৃদ্ধ নেস্টারের কথাগুলি। যুদ্ধ জয়ের নেশা তাকে পাগল করে তুলল। সুপ্রসিদ্ধ প্রাচীন গ্রিক কবি হোমার রচিত ইলিয়াডের 10ম পর্ব।